এই যে আপনারা বলেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলি, এই ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা খুদ বেগম জিয়া বলেছেন। আজকে বিএনপি ১৭ বছর পরে ক্ষমতায় কেন আসলো? তারা যদি বিচারকের বয়স বৃদ্ধি করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সুবিধা নেওয়ার চেষ্টা না করত, তাহলে কি আজকে ১৭ বছর তাদেরকে এইভাবে ভুক্তভোগী হতে হতো? বিএনপি যা চায় না তারা নিজেদের মতো করে করার চেষ্টা করবে সংসদে, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ। এই ক্ষেত্রে 11 দলীয় জোটের যে আন্দোলন, সেখানে এনসিপির ভূমিকা কি হবে? হুমায়ুন, দেখেন, আপনার একটু বিশ্লেষণ। এই যে ঐক্যমত্য কমিশনে বিএনপি অনেক কিছু চায় নাই, কিন্তু আমাদের অবস্থান হচ্ছে আমরা রাজনীতিটা করতে এসেছি, এনসিপির জন্মই হয়েছে সংস্কারের পক্ষে। জনগণের যেই অভ্যুত্থানের যে পেছনে যে মূল স্পিরিট, সেইটা আপলিফট করার জন্য। সেটা কি ছিল? এই ফ্যাসিজমকে নির্মূল করা, এই স্বৈর শাসনকে নির্মূল করা। এই স্বৈরশাসন কিভাবে কায়েম হয়েছে? এই যে আপনারা বলেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলি, এই ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা খুদ বেগম জিয়া বলেছেন, সেটাকে বলেন যে সংশোধনীর কথা বলেছে, ধরেন মেনেই নিলাম। কিন্তু এই যে ৭২-এর সংবিধান থেকে আজকে এই পর্যন্ত যতবার, আজকে ১৭ বার সংবিধানের নানানভাবে পরিবর্তন আনা হয়েছে, এবং প্রত্যেকটা পরিবর্তনের পেছনে মূল কারণ একটাই ছিল, সেটা হচ্ছে প্রত্যেকের ক্ষমতাকে নানানভাবে দীর্ঘায়িত করা। আজকে বিএনপি ১৭ বছর পরে ক্ষমতায় কেন আসলো? তারা যদি বিচারকের বয়স বৃদ্ধি করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সুবিধা নেওয়ার চেষ্টা না করত, তাহলে কি আজকে ১৭ বছর তাদেরকে এইভাবে ভুক্তভোগী হতো না। কারণ এই ১৭ বছরও জনগণ তাদের পক্ষে দাঁড়ায় নাই। আমাদের ব্যানারে আমরা যখন ছাত্র জনতা অভ্যুত্থানের লিড দিয়েছি, তখন তার কিছুদিন আগেই কিন্তু ২৮ অক্টোবরে তাদের ডাকে মানুষ আসে নাই, এসেছে ছাত্র জনতার ডাকে। কারণ তারা যে ক্ষমতা পেলেই ওই যে ৩ দলীয় জোটের রূপরেখাও তারা সঠিকভাবে বাস্তবায়ন করে নাই, ঠিক একইভাবে তারা তাদের ক্ষমতা পেলে নিজেদের ইচ্ছা মতো স্বৈরতান্ত্রিক আচরণ করে বলেই মানুষ তাদেরকে বিশ্বাস করে না, কারণ দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন। আপনি দেখেন ওই যে মাগুরার ইলেকশন, ওই ঐতিহাসিক 94-এর মাগুরার ইলেকশন, আজকে এই দিনে এখানে বসে সেই একই স্টাইলে বগুড়ার নির্বাচন আয়োজন করে তারা আবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো। আবার ঠিক যেভাবে ৩ দলীয় জোটের রূপরেখাকে তারা নাকচ করে দিয়ে তারা শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রেখে প্রতিষ্ঠা করে তারা বলতে চেয়েছে যে তারা ৩ দলীয় জোটের রূপরেখা বাস্তবায়ন করেছে, কিন্তু আদতে তারা ওই একটা সংস্কার ছাড়া আর কিচ্ছু করে নাই। আবার এই সময়ে এসে তারা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু খুদ গণভোটের রায় তারা অগ্রাহ্য করছে। তারা বলছে, বিএনপি তো বলছে, ভাই ৪ নাম্বার প্রশ্নে গণভোটের ৪ নাম্বার প্রশ্নে এই জিনিসটা ক্লিয়ার না করলে একটা বিভেদ হবে। নির্বাচন নিয়ে আপনি বলছিলেন যে নির্বাচনে আসলে কি হয়েছে আপনার পর্যবেক্ষণ? ৪ নাম্বার প্রশ্নটার কথা আমি উল্লেখ করে নেই। এই ৪ নাম্বার প্রশ্নে স্পষ্টভাবে লেখা ছিল যে উপরে যেই প্রশ্নগুলো, যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং উচ্চকক্ষে সাংবিধানিক সংস্কারের বিষয়ে যাওয়া এবং বিচার বিভাগীয় স্বাধীনতা, এইগুলো সহ যেই ৩০টা প্রশ্নে সবাই একমত হয়েছে, এর বাইরে যা আছে সেটা ইশতেহার মতে হবে। অথচ দেখেন বিএনপির নিজেদের ইশতেহারে উচ্চকক্ষের কথা লেখা আছে, হোক না আসন ভিত্তিক লেখা, কিন্তু তারা ৩১ দফা লেখা আছে, তারা আবার ইশতেহারে যে লিখেছে যে না, সংবিধান সংস্কারের প্রস্তাব তারা উচ্চকক্ষে পাঠাবে না। তাহলে উচ্চকক্ষের প্রয়োজনটা কি প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। আপনি দেখেন বিএনপির নিজের ইশতেহারের ১০ নম্বর ধারায় তারা স্বাধীন বিচার বিভাগের প্রতিষ্ঠার কথা বলেছে। তাদের ঐক্যমত্য কমিশনেও তারা এই বিষয়ে দ্বিমত করে নাই, কিন্তু আজকে তারা এই স্বতন্ত্র বিচার বিভাগের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ তারা র্যাটিফাই করতে চায় না। গত বছর ১২ এপ্রিল, আমি তারিখ দিয়ে ধরিয়ে বলছি, সারা বাংলাদেশের সবাই আমাদের সাবেক অ্যাটর্নি জেনারেল, বর্তমান আইনমন্ত্রী, উনাকে সাধুবাদ দিতে দিতে ফেসবুকের পাতা সয়লাভ হয়ে যাচ্ছিল। কেন? কারণ উনার বিশেষ অবদান কি, সেটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগীয় যেই সচিবালয়, সেইটা প্রতিষ্ঠায় নাকি উনার অনেক অবদান, সেটার উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি তো উনাকে বিশ্বাস করি, উনি আমার নিজ এলাকার মানুষ। আমাকে আমার দল যখন শৈলকুপা থেকে নির্বাচন করতে বলেছে, আমি বলছি এই ধৃষ্টতা করার এখতিয়ার আমার নাই। আমি যাকে দেখে আইন শিখেছি তার বিপক্ষে আমি এই মুহূর্তে দাঁড়ানোর জন্য
এই মুহূর্তে না, আজীবনেও কোনোদিন দাঁড়ানোর জন্য সেই দৃশ্যটা দেখাইতে পারবো কিনা আমি জানি না, কিন্তু সেই শ্রদ্ধার জায়গা থেকেই আমি বলছি যে যেই মানুষকে এত শ্রদ্ধা করি, উনি আজকে সেই বিচার বিভাগীয় স্বতন্ত্র যে সচিবালয়, সেই সচিবালয় প্রতিষ্ঠার বিপক্ষে উনি বলে যে এইটা নাকি র্যাটিফাই করে আরো নাকি রেকটিফাই করে তারপর নাকি বাস্তবায়ন করতে হবে। আপনি এটা র্যাটিফাই করে তারপরে অ্যামেন্ড করেন, সেই সুযোগ তো আপনার কাছে আছে। কিন্তু আপনি সরাসরি কেন এই যে অভিপ্রায়গুলো, যে অভিপ্রায় জনগণ আপনার বাস্তবায়ন করার জন্য আপনাদের পক্ষে দাঁড়িয়েছে, আপনারা এইগুলো বাস্তবায়ন করবেন বলে জনগণ আপনাদেরকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, আপনারা আজকে নিজেদের ম্যান্ডেটের বিরুদ্ধে, নিজেদের ইশতেহারের বিরুদ্ধে যায় আপনারা এই যে আজকে অ্যাটর্নি জেনারেল স্যার বলেছে যে ওনারা এই যে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে যে স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে, অ্যাটর্নি অফিস থেকে বলা হয়েছে এটার বিরুদ্ধে আপিল করবে। শুনেন, এটার পজিটিভ নেগেটিভ দুইটা দিক আছে। আমি আইনজীবী, তো আমাকে সত্যিটা বলতে হবে। আমরা একটু পরে আসবো। আমি বগুড়া 6 এবং শেরপুর 3 উপনির্বাচন নিয়ে আপনি বলছিলেন 100% কারচুপি হচ্ছে, নির্লজ্জভাবে কারচুপি হচ্ছে, এবং জামাত ইসলাম থেকে সেখানে প্রার্থী দেওয়া হয়েছিল, তারা ইতিমধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহারও করে নিয়েছে এই ধরনের কারচুপির